আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের দারুণ কৌতূহলোদ্দীপক আর বলতে গেলে বেশ অদ্ভুত একটা অধ্যায়ে ডুব দিতে যাচ্ছি। অস্কার বরিকের লেখা একটা বিশাল নির্দেশিকা বা ইন্ডেক্স নিয়ে আমরা কথা বলবো। ১০০ বছরেরও বেশি পুরনো এই বইটা মূলত তৈরি হয়েছিল ত্বকের নানা অবস্থা আর উপসর্গের ওপর ভিত্তি করে। তবে এটা কিন্তু সাধারণ কোনো তালিকা নয়। এখানে ছোটখাটো এমনকি অদ্ভুত সব উপসর্গ বিশাল গুরুত্ব পেত। চলুন এই ঐতিহাসিক মানচিত্রের গভীরে ঢুকে দেখা যাক সেই সময় ত্বকের সমস্যাগুলোকে ঠিক কিভাবে দেখা হতো। আচ্ছা, একবার ভাবুন তো, পনির খাওয়ার কারণে মুখে যদি ব্রণ ওঠে, তার কি কোনো নির্দিষ্ট ঔষধ হতে পারে? বা ধরুন এমন কোনো র্যাশ যেটা শুধু বসন্তকালেই দেখা দেয়? অদ্ভুত লাগছে শুনতে, কিন্তু বরিকের এই নথিতে ঠিক এই ধরনের অতি সুনির্দিষ্ট আর অদ্ভুত পরিস্থিতির জন্যই আলাদা আলাদা প্রতিকারের কথা বলা আছে। এই ইন্ডেক্সটা এতটাই সূক্ষ্ম যে আজকের দিনের সাধারণ চিকিৎসা পদ্ধতির চেয়ে এটা একেবারে আলাদা একটা দৃষ্টিকোণ আমাদের সামনে তুলে ধরে। প্রথম ভাগে আমরা দেখব হোমিওপ্যাথিক কোড বা সংকেতের পাঠোদ্ধার। এই বিশাল বইটা আসলে কিভাবে সাজানো সেটা বুঝতে হলে প্রথমেই এর মূল কাঠামো বা কোডগুলো একটু চিনে নেওয়া দরকার। এর নামের মধ্যেই কিন্তু একটা বড় সূত্র লুকিয়ে আছে। এটা হলো একটা রেপার্টরি, মানে কোনো সাধারণ মেডিকেল টেক্সট বুক নয় যেখানে রোগ নিয়ে পাতার পর পাতা বর্ণনা থাকে, বরং এটা হলো উপসর্গ আর তার বিপরীতে ব্যবহৃত হোমিওপ্যাথিক প্রতিকারের একটা বিশাল এনসাইক্লোপিডিয়া। সোজা কথায় রোগটার নাম কি, তার চেয়ে এখানে অনেক বেশি জোর দেয়া হয়েছে রোগীর শরীরে ঠিক কী ধরনের ছোটখাটো বা সূক্ষ্ম উপসর্গ দেখা যাচ্ছে তার নিখুঁত ম্যাপিংয়ের উপর। এবার এই সংকেতগুলোর দিকে একটু তাকানো যাক। প্রথম দেখায় বেশ দুর্বোধ্য মনে হতে পারে, তাই না? আর্স, রুস্টি, নাক্সভি, এগুলো আসলে ল্যাটিন বা বৈজ্ঞানিক নামের একেবারে সংক্ষিপ্ত রূপ। আজকের এই আয়োজনে আমরা দেখব কিভাবে এই ছোট্ট সংকেতগুলো এক একটা অতি সূক্ষ্ম উপসর্গের নির্দিষ্ট ওষুধ হিসাবে কাজ করে। পুরো বই জুড়েই এমন সাংকেতিক ভাষার ছড়াছড়ি, যা সেই সময়ের চিকিৎসকদের জন্য ছিল অনেকটা গুপ্ত সংকেতের মতো। দ্বিতীয় ভাগে থাকছে দৈনন্দিন চুলকানি এবং দাগ। চলুন রেপার্টরির প্রথম বড় ক্যাটাগরিটা একটু ঘুরে দেখি। মানুষের প্রাত্যহিক জীবনের খুব সাধারণ কিছু সমস্যাই হলো এর মূল ফোকাস। আর এই বিষয়টা দারুণভাবে বুঝিয়ে দেয় যে এই বইতে ব্রণকে শুধু দেখতে কেমন তার ওপর ভিত্তি করে ভাগ করা হয়নি, বরং রোগীর অত্যন্ত সুনির্দিষ্ট লাইফস্টাইল বা ট্রিগারের ওপর ভিত্তি করে আলাদা করা হয়েছে। ধরুন, কসমেটিক্স ব্যবহারের কারণে ব্রণ হলে এক ধরনের সংকেত, পনির খাওয়ার কারণে হলে আর এক ধরনের। আবার মদ্যপায়ী ব্যক্তি কিংবা রুক্ষ অভ্যাসের স্থূলকায়ী তরুণদের ব্রণের জন্য একেবারে আলাদা প্রতিকারের তালিকা দেওয়া আছে। সত্যি অবাক করার মতো একটা ব্যাপার। শুধু ব্রণ নয়, প্রাত্যহিক জীবনের আরও অনেক পরিচিত সমস্যার উল্লেখ আছে এখানে। রোদে পোড়া ত্বক, মেচতা, ব্ল্যাকহেডস থেকে শুরু করে চুল পড়ার মতো সমস্যা সবই আছে এই তালিকায়। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ঐতিহাসিক নথিতে রোদে পোড়ার মতো সাধারণ একটা সমস্যাকেও কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ রোগের মতোই সমান ক্লিনিক্যাল গুরুত্ব দিয়ে বিচার করা হয়েছে। তৃতীয় পর্ব, গুরুতর এবং ঐতিহাসিক রোগসমূহ। সাধারণ দাগ বা চুলকানির জগৎ থেকে এবার আমরা একটু ভিন্ন দিকে নজর দেব। অবাক করা বিষয় হল, সাধারণ ত্বকের সমস্যার ঠিক একই পৃষ্ঠায় জায়গা করে নিয়েছে ইতিহাসের কিছু মারাত্মক আর ভয়ঙ্কর সব রোগ। অ্যানথ্রাক্স, কুষ্ঠরোগ, গোদরোগ থেকে শুরু করে গ্যাংগ্রিন, এই মারাত্মক ব্যাধিগুলোর কথা একটু চিন্তা করুন। বরিকের এই নির্দেশিকাটির সর্বব্যাপী উচ্চাকাঙ্ক্ষা সত্যি বিস্মিত করার মতো। ব্ল্যাকহেডস বা মেচতার মতো সাধারণ সমস্যার ঠিক পাশে গ্যাংগ্রিন বা অ্যানথ্রাক্সের মতো জীবনঘাতী রোগের চিকিৎসার বিবরণ। একই সূচকে এগুলো লিপিবদ্ধ করার এই চেষ্টা থেকেই বোঝা যায় এই বইটা আসলে ছোট বড় যে কোনো ধরনের শারীরিক সমস্যাকেই ধারণ করতে চেয়েছিল। চতুর্থ ভাগ, মোডালিটির ক্ষমতা। উপসর্গ ম্যাপিংয়ের পেছনের আসল যুক্তিটা বুঝতে হলে আমাদের এই রিপার্টরির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারণার সাথে পরিচিত হতে হবে, আর তা হল এই মোডালিটি। মোডালিটি হল আসলে সেই গোপন চাবিকাঠি যা দিয়ে এই হোমিওপ্যাথিক কোডটার প্রকৃত অর্থ উদ্ধার করা সম্ভব। এই পদ্ধতিতে চুলকানি বা ব্যথাটা আসলে কি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল সেটা ঠিক কখন এবং কিভাবে ঘটছে। চারপাশের পরিবেশ বা কোন কাজটার ফলে সমস্যাটা আরাম পাচ্ছে আর কোনটাতে আরও বেড়ে যাচ্ছে,
এটাই মূলত মোডালিটি। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই অতি সুনির্দিষ্ট ট্রিগারগুলোর মধ্যে তুলনা করা। ধরুন খুব সাধারণ একটা চুলকানি হচ্ছে, রেপার্টরি অনুযায়ী যদি ঠান্ডা লাগলে চুলকানি কমে যায় তবে তার প্রতিকার একরকম, আবার গরম পানিতে আরাম পেলে তার প্রতিকার অন্যরকম। একটা অদ্ভুত পরিস্থিতির কথা চিন্তা করুন, রাতে বিছানায় যাওয়ার আগে কাপড় খুললে কিংবা বিছানার গরমে যদি চুলকানি হুট করে বেড়ে যায় তবে তার জন্য কিন্তু একেবারে আলাদা শর্টহ্যান্ড বা সংকেত নির্ধারিত আছে। পঞ্চম এবং শেষ পর্ব, অতি সুনির্দিষ্ট বা হাইপার স্পেসিফিক উপসর্গসমূহ। এই শেষ ভাগে আমরা এমন কিছু ক্যাটাগরি দেখব যেগুলো সত্যি বেশ অদ্ভুত এবং একদম নির্দিষ্ট কিছু পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি। আর্টিকেরিয়া বা হাইপস এর কারণগুলোর দিকে একটু তাকালেই বোঝা যায় ঐতিহাসিক এই প্র্যাকটিসে চিকিৎসকরা সঠিক প্রতিকার খোঁজার জন্য ঠিক কি খুঁজতেন। আবেগ থেকে হাইপস হচ্ছে নাকি শেলফিশ খাওয়ার পর হচ্ছে, এমনকি আগে হওয়া কোনো ম্যালেরিয়া যদি অবদমিত বা চাপা পড়ে থাকে আর তার ফলে হাইপস দেখা দেয় তবে তার জন্য নির্দিষ্ট শর্টহ্যান্ড বা কোড ব্যবহার করা হয়েছে এই বইতে। এখানে উল্লেখিত নামগুলো অনেকটাই প্রাচীন। প্রেইরি এইচ বা মরবাস সিউডাটোরিয়াসের মতো স্থানীয় ভাষা এবং পরিভাষাগুলো এই বইটিকে চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি এক দারুণ ভাষাতাত্ত্বিক দলিলেও পরিণত করেছে। শুধু তাই নয়, কোনো র্যাশ যদি নির্দিষ্ট করে কেবল বসন্তকালেই বাড়ে তবে সেটাও একেবারে নিখুঁতভাবে এখানে নথিভুক্ত করা হয়েছে। যেমন বইয়ের একেবারে হুবহু একটা বাক্য হল, অস্বাস্থ্যকর ত্বক, প্রতিটি আঁচড় পেকে যায় বা কষ্ট করে শুকায়। একদিকে এটা যেমন চরম ক্লিনিক্যাল একটা বর্ণনা, অন্যদিকের প্রকাশভঙ্গির মধ্যে অদ্ভুত একটা কাব্যালঙ্কার লুকিয়ে আছে। ছোট একটা আঁচড় লেগে পেকে যাওয়ার মতো সূক্ষ্ম একটা দৈনন্দিন ঘটনাকেও কিভাবে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানের পাতায় স্থান দেয়া হয়েছে, এটা তারই একটা চমৎকার উদাহরণ। আমরা এখন এমন এক বিশ্বে বাস করি যেখানে ব্রড স্পেকট্রাম বা সর্বজনীন চিকিৎসার প্রচলনই সবচেয়ে বেশি। কিন্তু বোরিকের এই রেপার্টরি আমাদের এমন এক যুগের কথা স্মরণ করিয়ে দেয় যখন রোগের নামের চেয়ে উপসর্গের প্রতিটি ছোটখাটো পরিবর্তন, যেমন চুলকানি ঠিক কোন মুহূর্তে বেড়ে যাচ্ছে, তা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অতি সূক্ষ্ম উপসর্গ কেন্দ্রিক ঐতিহাসিক জগৎটি হয়তো আজকের দিনে আমাদের নতুন করে ভাবতে শেখায় মানুষের পর্যবেক্ষণের ক্ষমতা আসলে কতটা গভীর হতে পারে। এই ভাবনার জায়গাটি উন্মুক্ত রেখেই আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।